আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি শেখ নূর হোসেন আলী। আপনারা দেখছেন আল আমিন টিভি বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ভোটার তালিকায় হালনাগাদ প্রসঙ্গ, যা সাম্প্রতিক সময়ে এসআইআর নামে পরিচিত। এই ভিডিওটি শুধু তথ্য দেয়া নয়, আমরা দেখব ইসলামিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে কিভাবে আমাদের দায়িত্ব বজায় থাকে। এসআইআর এর ফুল ফর্ম কি? না, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে বিশেষ পুনর্যাচাই অভিযান। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন একটি খবর শুনেই মানুষ ভয় পায়। নাকি আবার এনআরসি শুরু হচ্ছে, নাকি মুসলমানদের মধ্যে নাম কেটে দেওয়া হবে, নাকি নাগরিকত্ব প্রমাণ করতে হবে নতুন করে, আমার নাম কাটা হতে পারে, আমি তালিকা থেকে বাদ হয়ে পড়ব, মুসলিম হিসাবে হয়তো বৈষম্যের শিকার হব, ইত্যাদি ইত্যাদি। আসলে এই কথাগুলো অর্ধেকই গুজব আর অর্ধেক ভুল বুঝাবুঝি। আজ আমরা জানতে চেষ্টা করব আসলে কি হচ্ছে, ইসলাম আমাদের কি শিক্ষা দেয় এবং আমরা সমাজে কিভাবে শান্তির বার্তা ছড়াতে পারি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেরা খবর না পড়ে শুধু শুনে কথা ছড়ায়। এই দেখো, মুসলমানদের তালিকা হবে, তোমার নাম বাদ পড়বে, তোমার আধার কার্ড থাকা সত্ত্বেও নাকি তোমাকে ভোট দিতে দেবে না। ভাই ও বোনেরা, অনেকের মুখেই এ ধরনের কথা শুনছি। এ ধরনের ভয় বা সংশয় জায়গা পেয়েছে। সত্যি কথা হলো, যে প্রক্রিয়া চলছে তা মূলত ভোটার তালিকা হালনাগাদ করার প্রয়াস মাত্র। তবে এর মধ্যেও যদি সরকারের ইঙ্গিত থাকে যে আমাদের তাড়িয়ে দেওয়াই মুখ্য উদ্দেশ্য, তাহলেই বলবো ভয় কিসের, আল্লাহ তো আছেন। ঠিক যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর ভয় করো না, আল্লাহ তো আছেন। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুজব ছড়ানো মুনাফিকদের বৈশিষ্ট্য। আর আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা যদি কোনো ভয় পাও তবে তা যাচাই না করে কখনো ছড়িও না। সূরা হুজরাত আয়াত নম্বর 6। অর্থাৎ ইসলাম আমাদের শেখায় যে কোনো খবর শুনে ভয় না পাওয়া, আগে তার উৎস যাচাই করা এবং নিজের অধিকার প্রয়োগ করা। যেমন পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, হে এমনই মুআমিলাতকারীগণ, যদি কোনো খবর তোমাদের কাছে আসে তাহলে তা যাচাই করে নাও। সূরা হুজরাত আয়াত নম্বর 6। এখন কথা বলি কি ঘটছে এখন। সম্প্রতি নির্বাচন কমিশন একটি নতুন নির্দেশ দিয়েছে, যেখানে 12টি নথির মধ্যে যে কোনো একটি দেখানোর কথা বলা হয়েছে, যেগুলো আমি এখন সংক্ষেপে বলছি, পরে তা বিস্তারিত আলোচনা করব। 1. পেনশন পেমেন্ট অর্ডার বা সরকারি পরিচয়পত্র। 2. সরকারি বা ব্যাংক ডকুমেন্ট 1987 সালের আগের। 3. জন্ম সনদ। 4. পাসপোর্ট। 5. শিক্ষাগত সার্টিফিকেট। 6. স্থায়ী বাসিন্দা সনদ। 7. বন অধিকার সনদ। 8. জাতিগত বা কাস্ট সার্টিফিকেট। 9. জাতীয় নাগরিক নিবন্ধন যদি কোথাও থাকে, যেটাকে এনআরসি বলা হয়। 10. পারিবারিক নিবন্ধন। 11. জমি বা বাড়ি বরাদ্দের সনদ। 12. আধার সম্পর্কিত নথি। এই তালিকা শুধুই পরিচয় যাচাইয়ের জন্য সাহায্যকারী ডকুমেন্ট, এটা কোনো নাগরিকত্ব নির্ধারণের আইন নয়। অর্থাৎ এখনো পর্যন্ত এনআরসি বা সিএএ সম্পর্কিত কোনো সরাসরি ঘোষণা হয়নি। তিনি যার বয়স 18 বছর কিংবা বেশি এবং কোনো নির্বাচনী ক্ষেত্রে তার ঠিকানা রয়েছে, তো ভোটার হিসাবে নাম থাকা এক সামাজিক ও নাগরিক দায়িত্ব। আমাদের ইসলাম শিক্ষা দেয় যে সমাজে অংশগ্রহণ করাও এক ইবাদত। হাদিসে এসেছে, মুসলিম হলো মুসলিমদের ভাই, যে তাকে জুলুম করে না, পরিত্যাগ করে না। অংশগ্রহণ না করা মানে যেন নিজেই নিজেকে পরিত্যাগ করা। না, কোনো ভয় নয়, আমরা অংশগ্রহণ করব এবং আমরা দেখিয়ে দিতে চাইব যে আমরা বাঘের বাচ্চা, আমরা কাপুরুষ বা ভীতু নই। সচেতনতার মর্মে একটি কথা বলি যে ডকুমেন্ট না থাকার ভয়ে বসে থাকার থেকে ভালো জরুরি হলে তথ্য নেওয়া ও সহায়তা নেওয়া। ইসলামের দৃষ্টিতে ভয় নয়, দায়িত্ব। ইসলাম
শুধু নামাজ রোজার ধর্ম নয়, এটা আমাদের শেখায় যে সমাজে শান্তি রক্ষা করা, অন্যকে সাহায্য করা এবং অন্যায় ভয় ছড়ানো থেকে বিরত থাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে আমরা নিরাপদ। সহিহ বুখারী। অর্থাৎ যদি আমরা নিজের মুখে গুজব ছড়াই, মানুষকে ভয় দেখাই, তাহলে কি আমরা মুসলমান হিসাবে দায়িত্ব পালন করছি? না, বরং উল্টোটা করছি। এবার আমরা মুসলমানের নাগরিক দায়িত্ব হিসাবে আলোচনা করছি। ইসলামে নাগরিকত্ব মানে শুধু দেশপ্রেম নয়, বরং আমানত রক্ষা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করা হবে। সূরা ইসরা আয়াত নম্বর 34। ভোট দেওয়া, পরিচয় যাচাই করা, সমাজে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সবই মুসলমানের একটি দায়িত্ব। কারণ সত্যকে প্রতিষ্ঠা করা আমাদের প্রিয় কাজ। এবার আমরা আলোচনা করছি সেই 12টি তথ্য বা নথি, যেগুলোর যে কোনো একটি যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ভোট দিতে পারবো। হ্যাঁ, একথা ভালো করে বোঝার চেষ্টা করুন। 12টি তথ্য বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আমাদের বাড়ির সামনে আসবেন, ওনারা যাচাই করবেন। এই 12টি তথ্যের মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন। এটাই হচ্ছে আসল কথা। তাহলে 12টি তথ্য বা 12টি নথি যে বলা হচ্ছে, এগুলো প্রত্যেককেই যে জোগাড় করতে হবে এটা নয়, যে কোনো একটি থাকলেই হলো, ব্যাস। অতএব বেশি ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, নথিতে অনেক কিছু লাগবে। তার মধ্যে সবচেয়ে বড় বা প্রামাণ্য বিষয় হিসাবে যে নথি আপনাদের কাছে প্রয়োজন সেটি হলো 2002 সালে যদি আপনার ভোটার তালিকায় নাম থাকে তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। শুধু তাই নয়, আপনার যদি না থাকে, আপনার বাবা মায়ের যদি নাম থাকে, তাতেও আপনাদের কোনো ভয়ের কারণ নেই। এবার চিন্তা করুন যে আমার নেই তো কি আছে, 2002 সালে আমার বাবা মায়ের আছে, তাতে অসুবিধা কি? হ্যাঁ, এখানে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে যে আমরা পশ্চিমবঙ্গে ছিলাম না, আমরা তখন হয়তো উড়িষ্যা, বিহার, আসাম এসব জায়গায় ছিলাম, আজ এখন আমরা পশ্চিমবঙ্গে এসেছি, তাহলে কি সেটা আমাদের গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, হবে। ভারতের যে কোনো জায়গায় হোক না কেন, আপনার যদি 2002 সালে ভোটার কার্ডে নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই। যার 1 নম্বরে বলা হয়েছে, আপনি যদি সরকারি চাকরি করেন, সে যেই হোক না কেন, কেন্দ্রীয় সরকার থেকে হোক বা রাজ্য সরকার থেকে হোক, আপনি যদি সরকারি চাকরি করেন কিংবা আপনি সরকারি চাকরি করেছিলেন মানে রিটায়ার্ড পারসন, তাহলে আপনার কোনো ভয় নেই, আপনি ভোট অবশ্যই দিতে পারবেন। 2 নম্বর নথি কি? যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনার কোনো ব্যাংকে নাম ছিল বা পোস্ট অফিসে নাম ছিল বা কোনো সরকারি খাতায় আপনার যদি কোনো নাম থেকে থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন, আর কোনো চিন্তা নেই। 3 নম্বর নথি কি? যদি আপনার 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো বার্থ সার্টিফিকেট থাকে কিংবা হসপিটাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন। 4 নম্বর নথি কি? যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, সরকার থেকে দেওয়া পাসপোর্ট বিদেশে যাওয়ার জন্য আমাদের বানানো হয়, এই পাসপোর্ট যদি আপনার কাছে থাকে তাহলে কোনো চিন্তা নেই। অবশ্য এটা সকল মানুষের কাছে থাকতে পারে না, কেননা সাধারণ খেটে খাওয়া মানুষ অর্থাৎ গরিব মানুষদের কাছে তো পাসপোর্ট থাকতে পারে না। তবে চিন্তা কি আছে, অন্যান্য ডকুমেন্টসগুলো তো আছে, যে কোনো একটি হলেই হলো, ব্যাস। 5 নম্বর পয়েন্টে কি আছে? যদি আপনার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট থাকে, মাধ্যমিকের অ্যাডমিট হোক বা যেই হোক না কেন, কিংবা তার উপরের সার্টিফিকেট, অবশ্য উপরের সার্টিফিকেট মানে তো মাধ্যমিকের সার্টিফিকেট থাকা উচিত, তাই না? তবে হ্যাঁ, মাধ্যমিকের আগের কোনো সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। তবে যারা 18 বছর হয়ে গেছে মানে ভোট দিচ্ছেন বা ভোট দিবেন, আশা করি অনেকের কাছেই মাধ্যমিকের সার্টিফিকেট আছে, তাহলে এক্ষেত্রেও ভয় নেই। আর যাদের নেই তাদের অন্যান্য অপশন তো আছেই। 6 নম্বর নথি কি? যে স্থায়ী বাসিন্দা সনদপত্র মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তবে এটা রাজ্য সরকারের স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা হতে হবে। 7 নম্বর নথি কি? না বনাঞ্চলের দিকে, অর্থাৎ যেখানে সাধারণত আদিবাসীগণ বসবাস করেন তাদের কাছে বন অধিকার সনদপত্র থাকলেই চলবে। 8 নম্বর নথি কি? ওবিসি, এসসি, এসটি
বা অন্য কোনো জাতিগত সনদ যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান করা হয়েছে। আপনার কাছে ওবিসি কার্ড, এসসি এসটির সার্টিফিকেট এসবগুলো যদি দেখাতে পারেন তাহলে আপনি নির্দ্বিধায় ভোট দিতে পারবেন। 9 নম্বর নথি কি? জাতীয় নাগরিক নিবন্ধন অর্থাৎ এনআরসি। অবশ্য এনআরসি আমাদের পশ্চিমবঙ্গে এখনো হয়নি, তাই আমরা সেটা দেখাতে পারবো না, এটা সরকারও জানে। অতএব এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। 10 নম্বর কি? পারিবারিক নিবন্ধন অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার, যা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত। 11 নম্বর নথি কি? 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনার বাড়ি বা জমির কিছু নথিপত্র থাকে বা দলিলপত্র বা পর্চা এসব কিছু থাকে তাহলে আপনি ভোটের অধিকার পাবেন। আর 12 নম্বর নথি কি? আমাদের আধার কার্ড। অবশ্য আধার কার্ডটা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ দেয় না, কেননা আধার কার্ডেই লেখা থাকে যে আধার কার্ড ভারতীয় নাগরিকের প্রমাণ হিসাবে গণ্য নয়। তাহলে আমাদের করণীয় কি? 1. যাচাই করুন আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা, আপনার এলাকার বিএলওর কাছে বা বুথ লেভেল অফিসারের কাছে বা নির্বাচন অফিসে। 2. যদি কোনো ভুল হয়, ঠিকানা পরিবর্তন হয়ে গেলে, নাম ভুল হয়ে গেলে তার সংশোধনের জন্য আবেদন করুন। 3. নিজের পরিবারকে বোঝান, বিশেষ করে বাড়িতে যারা বৃদ্ধ বা বুজুর্গ ব্যক্তি আছেন তাদেরকে বোঝান যে কোনো ভয়ের কারণ নেই, তাদের সহায়তা করুন। 4. ভয় বা গুজব শুনে না পড়ে দাওয়াতি মন দিয়ে সচেতন হই, অংশগ্রহণ করি, এই মনোভাব গঠন করুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের দায়িত্ব কি? হে ভাই ও বোনেরা, আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্ব হলো সত্যিকারের মুসলিম হিসেবে সমাজে ইতিবাচক অবদান রাখা। ভোট ব্যবহার করা হলো জনগণের হক, এক সামাজিক দায়িত্ব। ইসলামের শিক্ষা আমাদের সম্পর্কে বলে মুসলিম হলো মুসলিমের ভাই, আমরা একে অপরের সাহায্য করি, আমরা গুজবের না কান দিয়ে সত্যিকারের কথা কি তা মানুষের সামনে তুলে ধরি। অতএব আমরা শুধু নিজের কথা নয়, নিজের জন্য নয়, পুরো পরিবারের, পুরো জামায়াতের, পুরো কমিউনিটির জন্য নির্দেশিত হই। ভয় নয়, কাজ করি, ভয় না পেয়ে ডকুমেন্ট ঠিক করি। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া পরীক্ষার জায়গা। কখনো ভয়, কখনো ফিতনা, কখনো গুজব, এগুলোর মধ্যেই আল্লাহ আমাদের পরীক্ষা নেন। আমরা মনে ধৈর্য ধরি, সত্যের পথে থাকি, তাহলে আল্লাহ আমাদের জন্য উত্তম পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই বলি, ভয় নয় সচেতনতা, বিভাজন নয় ঐক্য। এটাই এক মুসলমানের রুহানি দায়িত্ব, এটাই একটি শান্তিপ্রিয় সমাজের পথ। সবশেষে বলি, আল্লাহর পথে কাজ করা মানে শুধু মসজিদে নামাজ পড়া নয়, সমাজের ভালো করার নিরুদ্বেগ প্রকল্পও গ্রহণ করা। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হল ভয় নয় সচেতনতা, বিভ্রান্তি নয় তথ্য, অংশগ্রহণ করে বিলুপ্তি থেকে বাঁচানো। আল্লাহ আমাদের কাজ কবুল করুন, আমাদের হক পথে থাকার তৌফিক দান করুন, আমিন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, যদি আপনি মনে করেন যে সমাজের কিছু কাজ করতে চাই, সমাজের মানুষ যারা ভয় পাচ্ছে বেশি তাদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছাই যে ভয় নয়, কাজটাই আমাদের আসল উদ্দেশ্য, তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করুন এবং অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে গুজব থেকে রক্ষা করুন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।